ইরানে আবারও যুক্তরাষ্ট্রের বিমান হামলা। ইরাকে মার্কিন সমর্থিত কুর্দি গোষ্ঠীর ঘাঁটিতে পাল্টা আঘাত। তেহরানের ছোড়া মিসাইলে জর্ডানে নিহত 2 মার্কিন সেনা। ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুদ্ধাপরাধী, মন্তব্য নিউ ইয়র্কের মেয়র মামদানির। আন্তর্জাতিক আইন অনুযায়ী তার বিচার দাবি। এবং ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশেপাশে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার। একজন নিহত, আহত অন্তত 9। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো খবরের বিস্তারিত। দ্বিপাক্ষিক চুক্তি ভেঙে 8ম দিনে গড়িয়েছে যুক্তরাষ্ট্র ইরান সংঘাত। ইরানে যুক্তরাষ্ট্রের চালানো হামলার জবাব দিয়েছে তেহরানও। ইরাকের উত্তরাঞ্চলের মার্কিন সমর্থিত কুর্দি বাহিনীর ঘাঁটিগুলোতে ব্যাপক হামলা চালিয়েছে তারা। এদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতার অভিযোগ, বারবার স্বাক্ষরিত চুক্তি লঙ্ঘন করে এটিকে মূল্যহীন করে তুলেছে। এদিকে জর্ডানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ইরানের হামলায় মারা গেছে 2 মার্কিন সেনা। যুক্তরাষ্ট্র ইরানের সংঘাত এবার রূপ নিয়েছে ভয়াবহ যুদ্ধাবস্থায়। শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় ইরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে ওয়াশিংটন। এ হামলার জবাবে ইরাকের উত্তরাঞ্চলের এরবিল ও সুলাইমানিয়াতে মার্কিন সমর্থিত কুর্দিস্তান ফ্রিডম পার্টির ঘাঁটিগুলোতে ব্যাপক হামলা চালিয়েছে তেহরান। এর আগে জর্ডানে সামরিক ঘাঁটি লক্ষ্য করে চালানো হামলায় প্রাণ গেছে 2 মার্কিন সেনার। এখনও নিখোঁজ রয়েছেন আরেক সেনা। এদিকে ইরানের সাথে হওয়া সমঝোতা চুক্তি বারবার ওয়াশিংটন লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছেন দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। তিনি আরও বলেন, ট্রাম্পের স্বাক্ষরিত দ্বিপাক্ষিক চুক্তির কোনো মূল্য বা বৈধতা এখন আর নেই। সর্বোচ্চ নেতার উপদেষ্টা ও সাবেক আইআরজিসি প্রধান মহসিন রেজাই, আগামী 2 বা 3 দিনের মধ্যে মার্কিন প্রশাসন যুদ্ধ বন্ধ না করলে আমরা পুরোদমে আক্রমণ চালাবো। তারা যদি আমাদের ভূখণ্ডের কোনো অংশ দখল করার চেষ্টা করে, আমরা পুরোদমে তাদেরকে ধ্বংসের পথে ঠেলে দেব। এদিকে 3 সপ্তাহ ধরে চলা সংঘাতে মার্কিন বাহিনীর হামলায় এ পর্যন্ত প্রাণ গেছে অর্ধশত ইরানির, আহত 5 শতাধিক। অন্যদিকে আঞ্চলিক এ সংঘাতের আঁচ লেগেছে প্রতিবেশী দেশগুলোতেও। কুয়েত জানায়, সম্প্রতি ইরানের হামলায় দেশটির বেশ কয়েকটি স্থানে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সংবেদনশীল নৌপথ হরমুজ প্রণালী, কিন্তু সম্প্রতি এই জলপথকে ঘিরে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। এর কেন্দ্রবিন্দুতে রয়েছে সমুদ্রের তলদেশের নেভাল মাইন বা সামুদ্রিক বিস্ফোরক। অভিযোগ, মাইনের ঝুঁকি তৈরি করে জাহাজগুলোকে ইরানের উপকূল ঘেঁষা পথ ব্যবহার করতে বাধ্য করতে চাইছে তেহরান। কিন্তু কেন? এর পেছনে কি শুধু নিরাপত্তা, নাকি আরো বড় কোনো সামরিক ও কৌশলগত হিসাব রয়েছে? হরমুজ প্রণালী বিশ্বের মোট জ্বালানি তেলের 1/5 সরবরাহ হয় এই সরু পথ দিয়েই। সম্প্রতি এই পথ ঘিরে মধ্যপ্রাচ্যে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। আবারও আলোচনার কেন্দ্রবিন্দু এতে পুঁতে রাখা নেভাল মাইন। সমুদ্রের তলদেশ স্থাপন করা এই বিস্ফোরকের নির্দিষ্ট দূরত্বে এলেই জাহাজ ধ্বংস হতে পারে। তাই ঝুঁকি এড়িয়ে নিজেদের দেখানো পথে পণ্যবাহী জাহাজগুলোকে চলার কথা বলছে তেহরান। কিন্তু কেন? বিশেষজ্ঞরা বলছেন, এর প্রথম এবং প্রধান কারণ নিয়ন্ত্রণ ও নজরদারি। ওমানের জলসীমা দিয়ে জাহাজ চললে ইরানের সেখানে হস্তক্ষেপের সুযোগ সীমিত। কিন্তু জাহাজগুলো যখন মাইনের ভয়ে রুট বদলে ইরানের সীমানার মধ্যে দিয়ে যাবে, তখন প্রতিটি আন্তর্জাতিক ট্যাঙ্কারের উপর সরাসরি নজরদারি ও তল্লাশি চালানোর আইনি এবং সামরিক কর্তৃত্ব পেয়ে যাবে তেহরান। এছাড়া এটি ওয়াশিংটনের উপর চাপ সৃষ্টির মোক্ষম অস্ত্র। যুক্তরাষ্ট্রের সাথে পরমাণু বা নিষেধাজ্ঞা সংক্রান্ত চুক্তি ভেস্তে যাওয়ার পর ইরান বিশ্বকে স্পষ্ট বার্তা দিতে চায়, এই প্রণালীর চাবিকাঠি তাদের হাতে। পশ্চিমা নিষেধাজ্ঞা বহাল থাকলে তারা যে কোনো মুহূর্তে এই আন্তর্জাতিক লাইফলাইন অচল করে দিতে পারে, এমন হুমকিও দিচ্ছে ইরান। অর্থনৈতিক ও মনস্তাত্ত্বিক এই চাপ আন্তর্জাতিক বাজারে তেলের দামের নিয়ন্ত্রণও পরোক্ষভাবে ইরানের দিকে ঝুঁকিয়ে দেয়। জলপথে সামান্যতম অস্থিরতা মানেই বিশ্ববাজারে তেলের দাম লাফিয়ে বাড়া। আর এই ভীতিকেই ইরান নিজের সুরক্ষা কবচ হিসেবে ব্যবহার করছে। খাতা কলমে মাইন আতঙ্কের কথা বলা হলেও বিশেষজ্ঞরা বলছেন, এটি আসলে ইরানের একটি অঘোষিত অবরোধ কৌশল। জাহাজগুলোকে নিজেদের জলসীমায় এনে ইরান একদিকে যেমন ওয়াশিংটনকে আলোচনার টেবিলে নিজের শর্ত মানতে বাধ্য করার অস্ত্র তৈরি করে রাখছে, ঠিক তেমনি বিশ্ব বাণিজ্যের রিমোট কন্ট্রোলও নিজেদের পকেটে পুরতে চাইছে।
মাইনের গুজব, সামরিক মহড়া, যুদ্ধজাহাজের উপস্থিতি এবং পাল্টাপাল্টি সতর্কবার্তা সব মিলিয়ে বিশ্বের গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথে অনিশ্চয়তা বাড়ছেই। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। ইসরায়েলের নিয়ন্ত্রিত ফিলিস্তিনের পশ্চিম তীরে নির্মাণ কাজ সম্প্রসারণ এবং গাজায় 3টি অবৈধ বসতি স্থাপনে $40 কোটি বেশি অর্থ বরাদ্দের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা ও অর্থমন্ত্রী। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানান, উত্তর গাজায় 3টি বসতি স্থাপনের পরিকল্পনা করা হচ্ছে। অন্যদিকে অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ অধিকৃত পশ্চিম তীরে 12টির বেশি নতুন ইসরায়েলি বসতির জন্য 130 কোটি শেকেল অর্থায়নের ঘোষণা দিয়েছেন। আগামী 27 অক্টোবর ইসরায়েলের জাতীয় নির্বাচন সামনে রেখে নেতানিয়াহুর কট্টর ডানপন্থী জোটের মেয়াদ শেষ হচ্ছে। এর আগেই অধিকৃত ফিলিস্তিনের ভূমিতে নিয়ন্ত্রণ বৃদ্ধি করতে এবং ফিলিস্তিনিদের বিতাড়িত করতে মরিয়া হয়ে উঠেছে নেতানিয়াহু সরকার। ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী তার বিচার হওয়া উচিত বলেও মন্তব্য করেছেন নিউ ইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক সফরের কথা রয়েছে বেনিয়ামিন নেতানিয়াহুর। তার সম্ভাব্য এই সফরকে ঘিরেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নিউ ইয়র্ক সিটির মেয়র মামদানি। স্থানীয় একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে মামদানি বলেন, নেতানিয়াহু যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের ওয়ারেন্টভুক্ত ব্যক্তি। তবে নেতানিয়াহু নিউ ইয়র্কে সফরে এলে তাকে গ্রেফতার করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে মেয়র বলেন, একজন বিদেশি সরকার প্রধানকে গ্রেফতার করার আইনি ক্ষমতা সিটি মেয়রের রয়েছে কিনা তা স্পষ্ট নয়। ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশেপাশের অঞ্চলে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। রবিবার ভোরে চালানো এই হামলায় নিহত হয়েছেন একজন, আহত হয়েছেন অন্তত 9 জন। কিয়েভের মেয়র জানান, রুশ বাহিনীর হামলায় শহরের একটি আবাসিক ভবন, ছাত্রাবাস এবং সুপারমার্কেট আগুনে পুড়ে গেছে। এছাড়া বেশ কিছু অবকাঠামো, বাণিজ্যিক কার্যালয় ও গুদামঘরও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের সামরিক প্রশাসন জানায়, এই হামলায় শহরের বাইরে 2টি গুদামঘর ধ্বংস হওয়ার পাশাপাশি আহত হয়েছেন অন্তত 2 জন। চিলিতে ভয়াবহ ঝড় ও ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় মৃত্যু হয়েছে অন্তত 4 জনের। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন একজন, আহত হয়েছেন বেশ কয়েকজন। এছাড়াও পানিতে তলিয়ে গেছে অনেক জায়গার ঘরবাড়ি ও রাস্তাঘাট। দেশটির রাজধানী সংলগ্ন মাপোচো নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় এ বন্যা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে 10টি অঞ্চলে আগাম জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির সরকার। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আটকা পড়েছেন শতাধিক মানুষ। সবুজ পাহাড় যেন হয়ে উঠেছে হাজার বছরের পুরনো এক শিল্প ভাষার ক্যানভাস। ইউরোপের দেশ মন্টেনেগ্রোতে প্রাগৈতিহাসিক গুহাচিত্রের অনুপ্রেরণায় কাস্তে দিয়ে ঘাস কেটে পাহাড়ের ঢালে ফুটিয়ে তোলা হয়েছে বিশাল সব নকশা। প্রকৃতি, ইতিহাস আর শিল্পের এই ব্যতিক্রমী মেলবন্ধন মুগ্ধ করেছে দর্শনার্থীদের। পাহাড়ের ঢাল জুড়ে রহস্যময় সব প্রতীক। আকাশ থেকে তাকালে মনে হয় সবুজের বুকে যেন খোদাই করা আছে প্রাচীন কোনো সভ্যতার বার্তা। মন্টেনেগ্রোর একটি ন্যাশনাল পার্কে স্থানীয় শিল্পী ও প্রতিবেশী দেশ সার্বিয়ার শিল্পীদের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে প্রায় 140 মিটার দীর্ঘ এই ঘাসের পিক্টোগ্রাম। এই শিল্পকর্মের অনুপ্রেরণা এসেছে প্রাগৈতিহাসিক গুহাচিত্র, মধ্যযুগীয় স্ট্রেচার, সমাধি ফলকের নকশা এবং ঐতিহ্যবাহী বোনা কার্পেটের মোটিফ থেকে। শিল্পীদের ভাষায় এটি শুধু একটি শিল্পকর্ম নয়, বরং মানব সৃষ্টিশীলতার শিকড়ে ফিরে যাওয়ার এক প্রতীকী প্রয়াস। এত বিশাল নকশা নির্মাণে প্রথমে নিখুঁতভাবে পরিমাপ করা হয় পুরো পাহাড়ের ঢাল। এরপর খুঁটি ও দড়ির সাহায্যে চিহ্নিত করা হয় প্রতিটি রেখা ও বৃত্তের অবস্থান। কয়েকদিন ধরে কাস্তে দিয়ে ঘাস কেটে ফুটিয়ে তোলা হয় নকশাগুলো। সূর্যের আলোয় কাটা ঘাস শুকিয়ে হালকা রং ধারণ করলে ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে পুরো শিল্পকর্ম। প্রকৃতি, ইতিহাস ও সমকালীন শিল্পকে একই ফ্রেমে তুলে ধরতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন আয়োজকরা। যেখানে শিল্পের ঠিকানা সাধারণত গ্যালারি বা জাদুঘর, সেখানে পুরো পাহাড়ই রূপ নিয়েছে এক বিশাল উন্মুক্ত ক্যানভাসে। প্রকল্পটির নেতৃত্ব দিয়েছেন সার্বিয়ার নোভি সাদের শিল্প অধ্যাপক মিলোস ভুয়ানোভিচ। তার মতে প্রায় 140 মিটার দীর্ঘ এই শিল্পকর্ম নির্মাণের প্রতিটি ধাপে জ্যামিতিক হিসাব, সূক্ষ্ম পরিকল্পনা এবং দলগত সমন্বয় ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
এই পিক্টোগ্রামগুলো এখন মন্টেনেগ্রোর ওয়াইল্ড বিউটি আর্ট ফেস্টিভ্যালের অন্যতম আকর্ষণ। আগামী 15 আগস্ট পর্যন্ত চলবে এই উৎসব। আয়োজকদের প্রত্যাশা, প্রকৃতির সঙ্গে শিল্পের এই ব্যতিক্রমী মেলবন্ধন বিশ্বজুড়ে আরও বেশি দর্শনার্থীকে আকৃষ্ট করবে। প্রাগৈতিহাসিক শিল্পের অনুপ্রেরণা, আধুনিক সৃজনশীলতা আর পাহাড়ের বিস্তীর্ণ সবুজ, সব মিলিয়ে এই শিল্পকর্ম যেন নতুন করে মনে করিয়ে দেয় সবচেয়ে বিস্ময়কর ক্যানভাস কখনো কখনো সৃষ্টি করে প্রকৃতি। আল মুমিত, ডিবিসি নিউজ ডেস্ক।